হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আজকের ভিডিওটা জাপানের একটা ট্রাভেল ভ্লগ। আমি কয়দিন আগে কিন্তু জাপান থেকে ঘুরে এসেছি এবং এই ট্যুরে আমার ট্যুর পার্টনার ছিল আমার ওয়াইফ। আমরা দুজনেই কিন্তু ঘুরতে অনেক পছন্দ করি। এটা আমাদের 7th ইন্টারন্যাশনাল ট্রিপ। জাপান আমাদের দুজনেরই ড্রিম ডেস্টিনেশন ছিল। টোকিওর আরবান লাইফস্টাইল, মাউন্ট ফুজির ম্যাজেস্টিক ভিউ, ডিজনিল্যান্ডের সেই আইকনিক ক্যাসেল, কিয়োটোর কাম অ্যান্ড পিসফুল এনভায়রনমেন্ট, ওসাকার ইন্টারেস্টিং ফুড এবং অ্যামেজিং নাইট লাইফ, সব কিছু মিলে জাপান ট্যুরটা একদম স্বপ্নের মতো ছিল। আর আজকের ভিডিওতে আমাদের পুরো ট্যুরের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তবে বেশ কিছু ইম্পর্টেন্ট ডিটেলস এবং খরচের হিসাব আপনারা আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনে পেয়ে যাবেন। নিচের কমেন্ট সেকশনে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি। আজকের ভিডিওটা সাপোর্ট করছে গোজায়ান। সামনেই ঈদের একটা বড় ছুটি আসছে। বড় ছুটি আসলেই অনেকেই পরিবার নিয়ে ঘোরাঘুরির প্ল্যান করবেন। আমরা কিন্তু খুব আরামেই গোজায়ানের অ্যাপ থেকে আমাদের বুকিংগুলো করে ফেলেছি। সুবিধা হচ্ছে ট্রাভেলের সব সমাধান গোজায়ানের এক অ্যাপেই পাওয়া যায়। আর বুকিং প্রসেসটাও খুব ইজি, নিজেই করে ফেলা যায়। ফ্লাইট, হোটেল, কাস্টমাইজড ট্যুর প্যাকেজ সব কিছুই পেয়ে যাবেন তাদের কাছেই। বুকিং এবং বুকিংয়ের পরে যে কোনো হেল্প লাগলে তাদের 24/7 সাপোর্ট তো আছেই। আমাদের মতো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চাইলে অনেক রকম প্রশ্ন থাকে, কোথায় ঘুরতে যাব, কিভাবে সব ম্যানেজ করব, এই ব্যাপারগুলো নিয়েও কাস্টমাইজড হেল্প লাগলে গোজায়ান এক্সপিরিয়েন্স সেন্টারে গিয়ে ট্রাভেল এক্সপার্টদের সাথে কথা বলে নিতে পারবেন। তাহলে লিমিটলেসভাবে ঘুরে আসতে ঘোরাঘুরির প্ল্যান করে ফেলতে পারেন গোজায়ানের সাথেই। আপনারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। কি কি ডকুমেন্ট লাগবে সেটা তাদের ওয়েবসাইটেই পেয়ে যাবেন। সেখানে একটা ছোট সার্ভিস চার্জ জমা দিতে হয়। তবে আমরা যখন অ্যাপ্লাই করেছি অক্টোবর 2024-এ, তখন সরাসরি এম্বাসিতেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডকুমেন্ট জমা ও ইন্টারভিউ দিয়েছিলাম। কিন্তু এখন আর এভাবে ডকুমেন্ট এম্বাসিতে জমা নেয় না। জাপানের সাইট সিইং ভিসার ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। তবে আমার মতে যেসব ডকুমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল সেগুলো হচ্ছে রিটার্ন এয়ার টিকেট, হোটেল বুকিং, ডিটেইলড ট্রাভেল প্ল্যান, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং যদি থাকে এফডিআর সার্টিফিকেট, লাস্ট 3 বছরের ট্যাক্স রিটার্ন স্লিপ এবং ট্যাক্স সার্টিফিকেট এবং কভার লেটার। আমরা জাপান গিয়েছিলাম 13ই ডিসেম্বর 2024-এ। আমাদের ট্রাভেল প্ল্যানটা ছিল 11 দিন 10 রাতের একটি রাউন্ড ট্রিপ। প্রথমে ঢাকা থেকে টোকিও, দেন টোকিও থেকে কিয়োটো, দেন কিয়োটো থেকে ওসাকা, দেন ওসাকা থেকে আবার টোকিও এবং ফাইনালি ব্যাক টু ঢাকা। আমরা যাওয়া এবং আসার ক্ষেত্রে থাই এয়ারওয়েজ ব্যবহার করেছি। ঢাকা টোকিও ঢাকা যাওয়া এবং আসা দুটো ক্ষেত্রেই ব্যাংককে 5 ঘন্টার ট্রানজিট। আমাদের দুজনের রিটার্ন এয়ারফেয়ার পড়েছিল 1,14,000 টাকা, অর্থাৎ পার পার্সন এয়ারফেয়ারে খরচ হয়েছে 57,000 টাকা। এবং আমরা টিকিট বুক করেছিলাম যাওয়ার 1 মাস আগে। আমরা সকাল 11টার দিকে চলে আসলাম এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট দুপুর 1:40-এ। প্রথমে আমরা কাউন্টার থেকে বোর্ডিং পাস নিয়ে নিলাম। যেহেতু মাঝে ব্যাংককে আমাদের ট্রানজিট আছে তাই টোটাল 2টো বোর্ডিং পাস। এরপর ইমিগ্রেশন কেন জাপান যাচ্ছি সেই ব্যাপারটা জানতে চাইলো। চলে গেলাম স্কাই লাউঞ্জে, সেখানে আমরা লাঞ্চ করে নিলাম। দেন 1টার দিকে বোর্ডিং গেটের দিকে আগালাম। আমাদের এয়ারক্রাফটটি বেশ বড় ছিল এবং ভিতরের পরিবেশও ভালো। প্রত্যেকটা সিটেই স্ক্রিন ছিল এবং মুভি অ্যান্ড সিরিজের কালেকশনও বেশ ভালো ছিল। ব্যাংকক যেতে সময় লাগবে 2.5 ঘন্টার মতো। একটু পরে আমাদেরকে ফুড দিয়ে গেল এবং সেটা বেশ মজাই ছিল। আমরা স্থানীয় সময় 5:20-এ পৌঁছে গেলাম ব্যাংকক সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের নেক্সট ফ্লাইট রাত 10:30টার সময় টোকিওর উদ্দেশ্যে, অর্থাৎ 5 ঘন্টার ট্রানজিট এখানে। এবং এ সময় কিন্তু আমাদেরকে ট্রানজিট এরিয়ার ভিতরেই থাকতে হবে। সিকিউরিটি চেক শেষ করে আমরা এয়ারপোর্টে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখানে আপনারা খাওয়ার জন্য অনেকগুলো ফাস্ট ফুড শপ পেয়ে যাবেন। কিন্তু আমরা চলে এলাম মিরাকল লাউঞ্জে। আমার মাস্টার কার্ডের সাথে লাউঞ্জ কি ট্যাগ করা আছে এবং এই কারণে আমাদের 5 ঘন্টা সময় কিন্তু খুব স্মুথলি কেটে গেল, একদমই সমস্যা হয়নি।
মোটামুটি ফ্লাইটের সময় হয়ে আসলে আমরা টার্মিনালের দিকে আগাতে থাকলাম। মাথায় রাখবেন এই এয়ারপোর্টটা কিন্তু বিশাল, তাই হাতে একটু সময় নিয়ে ফ্লাইটের দিকে আগানো উচিত। আমাদের এই ফ্লাইটের বিমানটাও বেশ ভালো ছিল। আমাদের জাপান নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাতে সময় লাগবে 6.5 ঘন্টার মতো, এবং এই ফ্লাইটেও মিলটা আমার কাছে ভালো লেগেছে। আমরা সি ফুড আইটেম চুজ করেছিলাম। স্থানীয় সময় সকাল 6:30টার দিকে আমরা পৌঁছে গেলাম নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ওই সময়টাতে সূর্য মাত্র উঠছিল, আর জাপানকে বলা হয় দ্য ল্যান্ড অফ রাইজিং সান, এবং জাপানে এসে প্রথমে সূর্যোদয়ের দেখা পেলাম। জাপানের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য 3 ঘন্টা। জাপানে যখন সকাল 6:30 বাজে, বাংলাদেশে তখন বাজে রাত 3:30। এয়ারপোর্টে নেমেই স্বপ্নের মতো মনে হচ্ছিল, কারণ আগেই বলেছি আমাদের একটা ড্রিম ডেস্টিনেশন হচ্ছে জাপান। ভেতরের দিকে আগাতেই চারদিকে শুধু মারিও ক্যারেক্টার্স আমাদেরকে স্বাগতম জানাচ্ছিল। এই প্রথম কোনো এয়ারপোর্টে কার্টুন ক্যারেক্টারদের এত বেশি প্রায়োরিটি দেখলাম, যে ব্যাপারটা কিনা অ্যামেজিং ছিল। ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম ব্যাগেজ নিতে। এরপরেই চলে গেলাম ডলার এক্সচেঞ্জ করতে। আমরা পার ডলারের এগেনস্টে পেয়েছিলাম 149 ইয়েন। ম্যাক্সিমাম পেমেন্টই কার্ড দিয়ে করতে পারবেন, তবে টুকিটাকি পেমেন্টের জন্য ক্যাশ কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এরপর চলে গেলাম পাশেই ভিজিটর সার্ভিস সেন্টারে। এখানেও দেখেন সব কিছুতেই মারিও। যাই হোক, এখান থেকে আমরা সিম কিনবো। জাপানে মোবাইল ইন্টারনেট কিছুটা এক্সপেন্সিভ মনে হলো। আমরা 16 দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট সিম কিনলাম 7,000 ইয়েন দিয়ে, যা বাংলাদেশি টাকায় 5,600 টাকা। এতে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করা যাবে, কল কিংবা SMS কিন্তু করা যাবে না। এরপর যাচ্ছি এয়ারপোর্টের ট্রেন স্টেশনে। সিম্পলি ট্রেনের আইকনটা ফলো করে নিচের দিকে নামতে থাকলেই হয়। স্টেশনে প্রথমেই চলে গেলাম JR ইস্ট ট্রাভেল সার্ভিস সেন্টারে। এখানে আমরা দুটো ওয়েলকাম সুইকা কার্ড কিনে নিলাম। এটা ব্যবহার করে আমরা MRT, বাস এবং কনভিনিয়েন্স স্টোরে পে করতে পারবো। এই ওয়েলকাম সুইকা কার্ডটি কিনতে আলাদা কোনো টাকা দেওয়া লাগে না। শর্ত হচ্ছে আপনাকে মিনিমাম 1,000 ইয়েন বা বাংলাদেশি টাকায় 800 টাকা রিচার্জ করতে হবে। কার্ডটি ব্যবহার করা যাবে সর্বোচ্চ 1 মাস। আমরা এয়ারপোর্ট স্টেশন থেকে টোকিওর শিনজুকুতে যাব নারিতা এক্সপ্রেসে করে। এটাই আবার ওয়েলকাম সুইকা কার্ডটা ব্যবহার করা যায় না, তাই এখন সেটার জন্যই টিকিট করছি। কঠিন কিছু না, তবে আপনি যদি চান JR ইস্ট ট্রাভেল সেন্টার থেকেও কিন্তু স্টাফদের মাধ্যমে এটা করিয়ে নিতে পারবেন, তারাই সব কিছু করে দেয়। যাই হোক, আমাদের 2টো টিকিট এবং একটি রিসিট চলে আসলো। নারিতা এক্সপ্রেসে পার পারসন খরচ পড়েছে 3,250 ইয়েন বা বাংলাদেশি টাকায় 2,600 টাকা। এরপর চলে গেলাম নারিতা এক্সপ্রেসের টার্মিনালে। সাথে সাথেই ট্রেন চলে আসলো। আমরা উঠে পড়লাম ট্রেনে। আমরা একদম সামনের দিকে বসেছি এবং এখানে আমাদের ব্যাগগুলো রেখেছি। তবে দেখেন, আমাদের ফুল কম্পার্টমেন্টটাই কিন্তু ফাঁকা। টোকিওর সাবারবান এরিয়া পার হচ্ছে, দারুণ লাগছিল। আমরা হোটেল নিয়েছি শিনজুকুতে, এবং আমিও আপনাদেরকে সাজেস্ট করব আপনারা শিনজুকু অথবা শিবুয়ার আশেপাশেই হোটেল নেন। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর আমরা পৌঁছে গেলাম শিনজুকু স্টেশন। স্টেশন থেকে বের হয়েই ছিমছাম পরিচ্ছন্ন রাস্তাঘাট চোখে পড়ল। গুগল ম্যাপে দেখে নিলাম আমাদের হোটেল 18 মিনিটের হাঁটার পথ। টোকিওতে ট্যাক্সি মারাত্মক এক্সপেন্সিভ, তাই হাঁটাটাই কিন্তু ওয়াইজার। তবে এখানের এমন পরিচ্ছন্ন রাস্তায় হাঁটতে কিন্তু একটুও খারাপ লাগেনি। আর তখন টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। সো হাঁটতে হাঁটতে মোটামুটি আরামেই কিন্তু পৌঁছে গেলাম আমরা হোটেলে। এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের হোটেল। এর নাম হচ্ছে ই হোটেল। এখন বাজে দুপুর 1টা। আমাদের চেক ইন টাইম দুপুর 3টার সময়। এই কারণে আমাদের লাগেজ হোটেল লবিতে তাদের কাছে বুঝিয়ে দিয়ে বের হয়ে পড়লাম। প্রথম দিকে খুব একটা না বুঝলেও এখন ঠান্ডার প্রভাবটা কিন্তু বুঝতে পারছিলাম। তবে এত সুন্দর রাস্তায় হাঁটতে কিন্তু ভালোই লাগে। প্রথমে আমরা যাচ্ছি কাবুকিচোতে, গডজিলা রোডে। বুঝতেই পারছেন এখানে একটা ফেমাস গডজিলা হেড আছে। এটা শিনজুকুতেই, তাই হেঁটে হেঁটেই কিন্তু চলে যাওয়া যায়, খুব একটা বেশি সময় লাগে না। দেখেন, আমরা এখন যে রাস্তাটাতে ঢুকছি এটাই হচ্ছে সেই গডজিলা রোড, এবং ওই যে দেখেন বিল্ডিংটার উপরে একটা গডজিলা উকি দিচ্ছে, এটাই হচ্ছে সেই ফেমাস গডজিলা হেড। এবং এই মাথাটার জন্যই কিন্তু এই রাস্তাটা ফেমাস। টোকিওতে দেখা প্রথম JDM স্পোর্টস কারের দেখা মিলল কিন্তু এখানেই, একটা সাদা রঙের সুপ্রা MK4, একদম পারফেক্ট। এরপর আমরা পাশেই একটা রামেন শপে বসে গেলাম। চিমচাম ছোট্ট একটা দোকান। বললাম মিট ছাড়া কি আছে সেটাই আমাদেরকে দেন। সে আমাদেরকে এটা সার্ভ করলো। খেতে খারাপ ছিল না, তবে চিলি পেস্ট অ্যাড করতে হয়েছে বেশ খানিকটা। দাম নিয়েছিল 1800 ইয়েন। এরপর চলে গেলাম মেট্রো স্টেশনে। এখন যাব বিখ্যাত শিবুয়া ক্রসিংয়ে। বেশ খানিকটা হেঁটে গুগল ম্যাপ ঘাটাঘাটি করে আমাদের মেট্রো লাইন পেয়ে গেলাম। এখন একদম পিক আওয়ার, এজন্য দেখতেই পাচ্ছেন অনেক ভিড়। ভেতরেও কিন্তু একদমই জায়গা নেই। আমরা চলে এলাম শিবুয়াতে। এখানে প্রচুর মানুষ দেখতে পেলাম, এবং এই যে দেখছেন এই ক্রসিংটা, এটাই হচ্ছে সেই বিখ্যাত শিবুয়া ক্রসিং। প্রত্যেকবার সিগন্যাল দেওয়ার সময় শত শত মানুষ একসাথে পার হয়। পিক আওয়ারে এই ব্যাপারটা দেখে আপনি অবাক হবেনই। 5 মিনিট পর পর এত মানুষ কোথা থেকে যে চলে আসে বুঝতেই পারবেন না। এখানে আপনারা হাচিকোর স্ট্যাচু দেখতে পারবেন। এর স্টোরিটা বেশ হার্টওয়ার্মিং। আপনারা সময় পেলে এটা সম্পর্কে একটু গুগল করতে পারেন। যাই হোক, আমরা শিবুয়া ক্রসিংটা পার হলাম বেশ কয়েকবার। বেশ মজাই লাগে এতগুলো মানুষের সাথে একসাথে পার হতে। এরপর সোজা হেঁটে গেলে জমজমাট একটা রাস্তা পেয়ে গেলাম। এখানে সাইবার পাঙ্কিশ একটা ভাইব কিন্তু পাওয়া
যায়। আর এই জায়গাটা থেকে শিবুয়া ক্রসিং দেখতেও কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে, খালি মানুষ আর মানুষ, এত র্যান্ডম মানুষ কোনো রাস্তাতে আমি এই ফার্স্ট টাইম দেখলাম। সেখানেই হঠাৎ করে এত কুল একটা ব্যাপার দেখলাম যে বলার মতো না। মানুষজন পোকেমন সহ বিভিন্ন ধরনের কস্টিউম পরে মেইন রোডে মারিও কার্ট চালাচ্ছে। এই ব্যাপারটা দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে। খুব সম্ভব $125 করে পার পার্সন, তবে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিট লাগে। যাই হোক, আমরা এর পাশেই পার্ক হতে চলে আসলাম। এখানে নিনটেন্ডো স্টোর এবং পোকেমন সেন্টার রয়েছে। প্রথমেই নিনটেন্ডো স্টোরে চলে আসলাম, মনে হচ্ছিল আবার ছোটবেলাতে ফিরে গিয়েছি। যাই দেখি সেটাই কিনতে ইচ্ছা করে। পাশেই ছিল ক্যাপকম স্টোর, যাদের গেম খেলে বড় হয়েছি, এবং তার পাশেই ছিল জাম্প শপ। আর পোকেমন সেন্টারটাও বেশ ইন্টারেস্টিং, তবে এগুলো সবই অফিসিয়াল স্টোর, তাই প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালোই এক্সপেন্সিভ। আমরা বের হয়ে গেলাম। ব্যাক করার সময় মনে হলো মানুষ ডাবল হয়ে গিয়েছে, শুধু মাথা আর মাথা দেখছি। আমরা হোটেলে ব্যাক করছি বাসে করে, এবং আমাদের ওয়েলকাম সুইকা কার্ড ব্যবহার করেই পে করেছি। বাসটার ভেতরেও একদম চমৎকার ছিমছাম। ডিনার কিনতে চলে গেলাম হোটেলের পাশেই কনভিনিয়েন্ট স্টোর লসনে। ডিনারে আমাদের দুজনের খরচ হয়েছিল 1500 ইয়েন। ডিনার নিয়ে চলে আসলাম হোটেলে। জাপানের হোটেল রুমগুলো কিন্তু খুবই ছোট হয়। এর পার নাইট খরচ পড়েছিল $100। আমাদের এই রুমটা 14 স্কোয়ার মিটার, এবং হোটেল থেকে ভিউটাও কিন্তু খারাপ ছিল না। সকালবেলা উঠে পড়লাম, সুন্দর ঝলমলে একটা দিন। জাপান আসলে ওয়াশরুমের বিডের ব্যাপারটা কিন্তু দারুণ লাগবে। হিটিং থেকে শুরু করে ওয়াটার প্রেশার সবকিছু কিন্তু কন্ট্রোল করা যায়, বেশ ইন্টারেস্টিং। আমরা সকাল 10টার দিকে বের হয়ে পড়লাম, ঢুকে গেলাম পাশের মেট্রো স্টেশনে। প্রথমে আমাদের সুইকা কার্ডটি রিচার্জ করে নিব। দেখতেই পাচ্ছেন 623 ইয়েন রয়েছে, অর্থাৎ গতকাল যাতায়াত বাবদ পার পার্সন খরচ হয়েছে অ্যারাউন্ড 400 ইয়েন। 2000 ইয়েনের একটা নোট দিয়ে দিল, ব্যাস কার্ডে সেম অ্যামাউন্ট অ্যাড হয়ে গেল। কার্ডটি মেট্রো লাইনে ঢুকার আগে একবার ট্যাপ করতে হয়। আমরা এখন যাব সেনসোজি টেম্পল আসাকুসাতে। অবশ্যই বের হওয়ার আগে গুগল ম্যাপে ভালো মতো দেখে নেবেন আপনাকে কোন লাইন থেকে কোন লাইনে আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। যেমন আজকে আমাদেরকে একটা স্টেশনে নেমে তারপর ট্রেন চেঞ্জ করতে হবে। আমরা প্রথম ট্রেনটা থেকে নেমে একটু হেঁটে আরেকটা ট্রেনে উঠছি। পৌঁছে যাওয়ার পরে মেট্রো লাইন থেকে বের হওয়ার আগে আরেকবার কিন্তু কার্ডটি ট্যাপ করতে হয়, তখনই পেমেন্টটা কেটে নেয়। আমরা চলে এসেছি সেনসোজি টেম্পলে। আজকে স্যাটারডে, তাই প্রচুর মানুষের ভিড়। মোটামুটি 10 মিনিট একটা মার্কেটের মতো জায়গায় ক্রস করতে হয়, এরপরই দেখা মিলে টেম্পলের সেকেন্ড গেটটি। ভিতরে ঢুকে গেলেই মূল টেম্পলটি দেখতে পারবেন। আর এটা টোকিওর সবচেয়ে পুরাতন বুদ্ধিস্ট টেম্পল। পুরো জায়গাটাই রেড থিমে সাজানো। এখানে আমাদের বেশ ভালোই লেগেছে। আবার এই দোকানগুলো যে দেখছেন, এখান থেকে আমরা একটা ক্র্যাব স্টিক কিনে নিলাম 700 ইয়েন দিয়ে। মোটামুটি ঘন্টাখানেক এখানে থেকে আমরা ব্যাক করলাম। ব্যাক করার সময় আপনারা চাইলে কিন্তু মার্কেটটা ঘুরে দেখতে পারেন। এরপর আবার মেট্রোতে চড়ে বসলাম। এখন আমরা যাব আখিহাবারাতে। স্টেশন থেকে বের হয়ে এই আইকনিক কমলা সুপ্রাটা চোখে পড়লো। বলেন তো এই কমলা গাড়িটা কোথায় দেখেছেন? এটা জিটিএ ভাইস সিটির বাংলা ভার্সনের একটা পপুলার গাড়ি। যাই হোক, আখিহাবারাকে বলা হয় জাপানের ইলেকট্রিক টাউন। অ্যানিমে, ওটাকু কালচার ইত্যাদির মূল সেন্টার হচ্ছে এটি। প্রচুর মানুষের আনাগোনা চোখে পড়বে। ঝলমলে বিল্ডিং, বিশাল অ্যানিমে পোস্টার, বিভিন্ন ফ্যাশনেবল মানুষজন, এই সব কিছু দেখে মনে হতেই পারে আপনি ভিন্ন একটি জগতে চলে এসেছেন। আমরা এখানে একদম বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ছিলাম। অনেক অনেক ইন্টারেস্টিং আইটেম পাবেন শপিং করার জন্য। পেয়ে যাবেন পপুলার সব অ্যানিমে ফিগার, ইলেকট্রনিক্স আইটেম, সবকিছু। এখানকার প্রত্যেকটা শপেই বিভিন্ন ইউনিক জিনিসপত্র আপনি দেখতে পারবেন। এই জায়গাটা রাতের দিকে কিন্তু খুবই কুল লাগে। ডেফিনেটলি আপনারা টোকিও আসলে আখিহাবারা ইলেকট্রিক টাউন মিস করবেন না। আমরা সেখানের একটা রেস্টুরেন্টে এই সি ফুড প্ল্যাটারটা অর্ডার দিলাম, দাম পড়েছিল 3000 ইয়েন। আখিহাবারা থেকে ফিরে আসার মুহূর্তে দেখলাম সেখানে একটা কার মিট আপ হচ্ছে। বেশ অনেকগুলো জেডিএম স্পোর্টস কার আর মডিফাইড কার্স রাউন্ড দিচ্ছিল। এত আমেজিং ছিল ব্যাপারটা, বলার মতো না। মনে হচ্ছিল সাইবারপাঙ্ক থিমের একটা জগতে চলে এসেছি।
আজকে আমরা যাব আমাদের ট্যুরের অন্যতম মেইন অ্যাট্রাকশন মাউন্ট ফুজি দেখতে। আমরা সকাল 7টার দিকে বের হয়ে গেলাম, আমাদের বাস 8:30টার দিকে। মাউন্ট ফুজি টোকিও থেকে বেশ কাছেই, সো বাসে করেই কিন্তু চলে যাওয়া যায়। বাস টার্মিনালটি শিনজুকু স্টেশনের পাশেই। আগেই বলেছি টোকিওর রাস্তায় হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে, মাঝে মধ্যেই সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে। 15 মিনিট পর পৌঁছে গেলাম এক্সপ্রেসওয়ে বাস টার্মিনালে। আমরা জাপান আসার এক সপ্তাহ আগেই highwaybus.com থেকে মাউন্ট ফুজির যাওয়া ও আসার টিকিট করে রেখেছি। যাওয়া এবং আসা একসাথে পার পার্সন খরচ পড়েছে 4400 ইয়েন। আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনে বাস সার্ভিসের লিঙ্ক দেয়া থাকবে। আমরা বাসে উঠে পড়লাম, ভেতরের পরিবেশ খুব ভালো। আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাওয়াগুচিকো স্টেশন। আস্তে আস্তে শহর থেকে বের হতে শুরু করলাম, যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। চলতে চলতেই হঠাৎ জানলার ফাঁক দিয়ে দেখা মিলল মাউন্ট ফুজির একটি অংশ, এবং আরও কাছাকাছি যে প্রথমবারের মতো মাউন্ট ফুজির ক্লিয়ার একটা ভিউ পেলাম। সাইজে কিন্তু অনেক বিশাল, ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি কিন্তু এর আকার অনেক বড়। এখানে একটা থিম পার্কও আছে, আপনারা যদি ওভারনাইট স্টে করেন সেক্ষেত্রে কিন্তু এটাকেও প্ল্যানে রাখতে পারেন। আর এই যে দেখছেন সেই ফেমাস লসন, যেটার সামনে ছবি তোলার জন্য সবাই পাগল। যাই হোক, আমরা নেমে পড়লাম। এখানে আপনারা রেড লাইন সাইট সিইং বাসের পাস নিতে পারেন, এক পাসেই কিন্তু আনলিমিটেড যাওয়া আসা করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন জায়গার বিভিন্ন প্যাকেজ রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আমরা একটু পিসফুলি আস্তে ধীরে মাউন্ট ফুজি দেখতে চাই, এই কারণে আমরা পাশেই লোকাল একটা গলিতে ঢুকে গেলাম। সুন্দর একটা মাউন্ট ফুজি ভিউ সহ ক্রসিং পেয়ে গেলাম। এখানে মানুষও খুব একটা বেশি নেই। এই রাস্তাটা ধরেই হেঁটে হেঁটে অনেকটুক ঘুরে দেখলাম। এরপর কাছে একটা 7-Eleven-এ গিয়ে ব্রেকফাস্ট প্যাক করে নিলাম। যেতে যেতেই দেখেন কি কিউট একটা ট্রেন পাস করেছে। এইসব কিউট জিনিসগুলোই কিন্তু জাপানের বেস্ট ফিচার বলতেই হবে। আমরা হেঁটে হেঁটে একটু নির্জন একটা জায়গাতে বসে গেলাম। এই জায়গাটাতেই নাস্তা করে নিচ্ছি। চিন্তা করেন, মাউন্ট ফুজি দেখছি আর নাস্তায় কামড় বসাচ্ছি। আমাদের জাপান ট্যুরের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টস ছিল নাস্তা করার এই সময়টি। এখন আমরা যাব চুরেইটো প্যাগোডা দেখতে। ওয়েলকাম সুইকা কার্ডটি ব্যবহার করেই কিন্তু আমরা ট্রাভেল করতে পারবো। ফুজিকিও লাইন ধরে 10 থেকে 15 মিনিট যাওয়ার পর শিমোয়োশিদা স্টেশনে নেমে গেলাম, এবং আরও 10 মিনিট হাঁটার পর পেয়ে গেলাম প্যাগোডাতে ওঠার সিঁড়ি। মোটামুটি 40 থেকে 45 মিনিটের একটা ক্লাইম্ব। আপনি চাইলে সিঁড়ি দিয়ে উঠতে পারেন কিংবা রাস্তা দিয়েও হেঁটে উঠতে পারেন। উপরে উঠে মাউন্ট ফুজি সহ শহরের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়, এবং আরও একটু উপরে উঠলে দেখা মিলবে সেই প্যাগোডার। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে, তবে সূর্য একদম পেছনে থাকার কারণে ছবি কিন্তু খুব একটা ভালো ওঠে না। বরং আমরা যেখানে নাস্তা করছিলাম সেখানের ছবি আরও অনেক বেটার ছিল। যাই হোক, ঘোরাঘুরি শেষে আমরা নামা শুরু করলাম। নেমেই আমরা 2টো আইসক্রিম নিয়ে নিলাম। এতক্ষণ হাঁটাহাঁটির পর এই আইসক্রিম যেন একদম অমৃতের মতো মনে হচ্ছিল। এরপর বসে গেলাম লোকাল একটা রেস্টুরেন্টে, এবং সেখানে অর্ডার করলাম উডন। এর দাম নিয়েছিল 800 ইয়েন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কাওয়াগুচিকো স্টেশনের দিকে আগালাম। এখানে লেক কাওয়াগুচিকো এবং ঐশী পার্ক নামে 2টো স্পট আছে, এগুলো আমাদের দেখার ইচ্ছা ছিল। তবে এত তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় যে আগাতে আগাতেই অন্ধকার হয়ে গেল, তাই আমরা এই প্ল্যানটা ক্যান্সেল করে আমাদের আগের স্পটেই সানসেট দেখতে গেলাম। মাথায় রাখবেন, আপনি যদি সব স্পট ঘুরতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু রাশ করতে হবে, যে ব্যাপারটা পিসফুলি মাউন্ট ফুজি এনজয় করার ক্ষেত্রে একটু বাধা হতে পারে। যাই হোক, 7টার দিকে আমাদের বাস ছেড়ে দিল। 2 ঘন্টা পর পৌঁছে গেলাম শিনজুকুতে। বাস থেকে নেমেই চলে গেলাম ওমোইডে ইয়োকোচো নামে একটা গলিতে, যেখানে খুব সরু একটা গলিতে ছোট ছোট খাবার দোকান এবং পাব পেয়ে যাবেন, এবং পুরো গলিটাই খুব সুন্দর করে লাইটিং করে সাজানো। এই গলিটা পার হতে কিন্তু বেশ মজা লাগে। রাতে একটা দোকান থেকে বিভিন্ন ফ্লেভারের কিটক্যাট কিনে ফিরে এলাম হোটেলে। আজকে টোকিওতে আমাদের শেষ দিন। এখন যাচ্ছি টোকিও ডিজনিল্যান্ডে। আমাদের দুজনেরই কিন্তু অনেক আগে থেকে ডিজনিল্যান্ডে ঘোরার একটা শখ ছিল, ফাইনালি সেটাই হচ্ছে। প্রথমেই বিশাল এক সুভিনিয়ার স্টোর পেয়ে গেলাম, সেখানে সবাই কমনলি এই মিনি মাউসের ব্যান্ডটা কিনে। এরপর ভেতরের দিকে আগাতেই কেমন যেন এক্সাইটেড লাগছিল। ছোটবেলায় ফ্যান্টাসি কিংডমে গেলে যেরকম লাগতো ঠিক তেমন। জায়গাটা খুব সুন্দর, হেঁটে আগাতে ভালোই লাগে। কারো অনেক বেশি বাজেট থাকলে আপনারা এই রিসোর্টগুলোতে থাকতে পারেন। পার নাইট $300 থেকে শুরু। আমরা টোকিও ডিজনিল্যান্ডের টিকিট কেটেছি যাওয়ার এক সপ্তাহ আগে ক্লুক অ্যাপের মাধ্যমে। দাম পড়েছিল $52। আমার সাইটের ট্রাভেল সেকশনেই লিঙ্ক পেয়ে যাবেন। ভেতরে খুব ফেস্টিভ একটা এনভায়রনমেন্ট, মূলত তখন ক্রিসমাস টাইম ছিল বলেই এরকম জমজমাট। সামনেই ওয়াল্ট ডিজনি এবং মিকি মাউসের একটি স্ট্যাচু দেখতে পেলাম। আরও সামনের দিকে আগালে আইকনিক সেই ডিজনি ক্যাসেল, এটা কিন্তু মূলত সিন্ডারেলা ক্যাসেল। আমরা একটা র্যালি দেখতে বসে গেলাম, যেখানে পপুলার সব ডিজনি ক্যারেক্টারদের মাস্কট দেখা যাবে। আশেপাশের ডেকোরেশন ডিজনির বিভিন্ন সেটের মতোই।
তবে মানুষ বেশি থাকার সমস্যা হচ্ছে এক একটা রাইডে চড়ার জন্য 30 থেকে 40 মিনিটেরও বেশি লাইন দেওয়া লাগে। এই ব্যাপারটা খুবই অ্যানোয়িং। আমরা তারপরেও পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, উইনি দ্য পু এবং বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই রাইডগুলোতে চড়েছি। রাইডগুলো বাচ্চাদের, তবে একদিনের জন্য বাচ্চা হতেও তো দোষ নেই। রাতে ফায়ারওয়ার্কস দেখতে পেলাম এবং বের হওয়ার সময় খুব সুন্দর ক্রিসমাস লাইটিংয়ের দেখা মিলল। মেট্রোতে করে চলে গেলাম রোপঙ্গি হিলসে। এখানেও ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে লাইটিং করে, দেখেন কি ম্যাজিক্যাল লাগছে। মজার ব্যাপার হচ্ছে দেখেন সিগন্যাল পড়তেই সবাই রাস্তার মাঝে এসে ছবি তুলছে আর ট্রাফিক পুলিশ সেটাতেই অ্যাসিস্ট করছে। কি কিউট একটা ব্যাপার। তো এটাই ছিল আমার জাপান ট্রিপের পার্ট 1। পার্ট 2তে আপনাদেরকে শিনকানসেন অর্থাৎ বুলেট ট্রেনে করে নিয়ে যাব আমার দেখা অন্যতম পিসফুল এরিয়া কিয়োটোতে। সেখানের পপুলার জায়গাগুলো ঘুরে দেখাবো। তারপর চলে যাব জাপানের কিচেন খ্যাত ওসাকাতে এবং সেখানকার পপুলার প্লেসগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সবার শেষে আমাদের খরচের একটা হিসাব আপনাদের সাথে শেয়ার করব। পার্ট 2 এর লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে।